বন্ধুরা, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একদম চুনোপুটি স্তর থেকে শুরু করে শীর্ষ স্তর অবধি একটা কথা খুব গর্ব করে মানুষকে শোনায়। সেটা হচ্ছে যে আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ দিদিকে দেখে সকলেই রাজনীতি করে। এই দলটার ইউএসপি যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু বর্তমানে দলেরই একটা বড় অংশ কি চাইছে যে সেই যে সাগা, সেই যে মমতায়ন পদ্ধতি রয়েছে এই দলটার মধ্যে, যেটাকে ব্যবহার করে একটার পর একটা নির্বাচনে পেরিয়ে যাওয়া যায়, সেই ম্যাজিকটা এবার ক্রমশ অস্তমিত হচ্ছে। তাই খুব সন্তর্পণে এই মমতা ম্যাজিক কি শেষ করে দিতে হবে, এবং সেই জিনিসটা দলের অভ্যন্তরেই হচ্ছে। এবং দলের অভ্যন্তরে হচ্ছে, সেখানে এতখানি প্রভাব সেই অংশটার প্রশাসনের মধ্যে রয়েছে যে প্রশাসনের একাংশ কি এবার চুপ করে যাচ্ছে। যার ফলে ২০২৬-এর আগে বিজেপি কি করবে, বিরোধীরা কি করবে, কতখানি তারা এফেক্ট করতে পারবে, তার থেকেও বড় প্রশ্ন, দলের একটা বড় অংশই কি এবার তাকে হয় সরিয়ে দেবে, আর তিনি যদি জোর করে সামনে থাকতে চান, তারা একটা বড় অংশ, একটা বড় রাজনীতির অংশগ্রহণ করবে, যাতে বাংলায় অন্যরকম একটা রাজনীতি দেখা যাবে। এই প্রশ্নটা উঠে যাচ্ছে, কেননা বিগত বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে লাস্ট ২-৩ দিনে যে ইনসিডেন্ট বাংলার রাজনীতিতে ঘটে যাচ্ছে সেটা অভূতপূর্ব। এবং সেখানেই প্রশ্নটা উঠছে যে দলের একাংশই ইচ্ছা করে এই বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছে, নাকি প্রশ্নটা আরো মারাত্মক, নিজের জেদ, নিজের গোঁয়ার্তুমির জন্য দলের একটা অংশ বুঝে গেছে যে এইগুলো যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে দলে টেকা যাবে না, তাই যা করছেন করুন, তাতে আরো পতনটা নিশ্চিত হয়ে যাক। যেটাই হোক, আল্টিমেটলি শাসক দলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ বাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন, কাল সন্ধ্যে থেকেই যে খবরটা সংবাদ শিরোনামে ছিল, ওই ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, খোদ কলকাতার বুকের ঘটনা। নতুন করে বলার কিছু নেই, যে ঘটনা ঘটেছে সকলকেই আতঙ্কিত করছে। কিন্তু তার সঙ্গে যে প্রশ্নটা উঠছে, শাসক দলের একজন জনপ্রতিনিধি, তিনি যিনি সেই ২১শে জুলাইয়ের গুলি খাওয়ার সময় থেকে দলের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে যদি এই ঘটনা খোদ কলকাতার বুকে ঘটে, বাকি বাংলায়, বাকি সাধারণ আমজনতার কি অবস্থা হচ্ছে, এবং এই ঘটনায় বঙ্গবাসী যেভাবে আতঙ্কিত হচ্ছে, যেভাবে রিঅ্যাকশন দেখাচ্ছে, আল্টিমেটলি এই প্রশাসক মমতার উপর বাংলা কতখানি আস্থা রাখবে, সেই জায়গায় তো প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বিরোধীরা তো কার্যত ছিঁড়ে খাওয়ার জায়গা পাচ্ছে। একাধিক প্রশ্ন উঠছে। এক একজন বিহার থেকে চলে এলো, তাকে কন্ট্যাক্ট করলো এখান থেকে কেউ সুপারি কিলিং এর মতো, এবং মাত্র ১,০০০ টাকার জন্য হাওড়ায় নামলো, সেখান থেকে গোটা কলকাতা কার্যত চষে বেড়ালো, বিভিন্ন জায়গায় স্টে করলো, সন্ধ্যেবেলায় এলো যেখানে সুশান্ত ঘোষ থাকে, এবং সেইখানে গিয়ে তার বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি করলো। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর কোনো ইনপুট কি রাজ্যের যে প্রশাসন রয়েছে, রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে, রাজ্যের যে আইবি ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কারোর কাছে নেই? শোনা যায় যে রাজ্য পুলিশের মাথায় যাকে বসিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সিবিআই ধরতে গেলে, যার বাড়িতে সিবিআই পৌঁছে গেলে সেই সিবিআইকে আটকাতে ধর্নায় বসে যান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষ তো ছেড়ে দিন, এমনকি শাসক দলে নিজেদের মধ্যেও যারা কথাবার্তা বলেন, সেখানে কোনো স্যাবোটেজ হচ্ছে কিনা সেটা জানার জন্য ফোন ট্যাপিং এর ব্যবস্থা করেন। বিরোধীরা প্রায়ই এই অভিযোগ করে থাকেন। তো প্রশ্ন হচ্ছে, যেখানে এত কিছু মনিটরিং সিস্টেম রয়েছে, সেখানে এই রাজ্য থেকেই কেউ একটা, সেটা বিরোধী দল হতে পারে, তার নিজের দল হতে পারে, জানা নেই কোথা থেকে হয়েছে, কিন্তু তিনি নিজেই যে ইঙ্গিতগুলো দিচ্ছেন সুশান্ত ঘোষ, সেই জায়গা থেকে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। এত বড় চক্রান্ত হচ্ছে, এই রাজ্যের বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে, সুপারি কিলিং এর কথা বলা হচ্ছে, এবং এই রাজ্যেই দীর্ঘদিন বসবাস করছে তারা পুরো ব্যাপারটাকে অপারেট করছে, মনিটর করছে। যারা আততায়ী তারা আসছে, কলকাতার বুকে ঠাঁই পাচ্ছে, এবং তারপর সময়ে গিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করছে। ভাগ্য ভালো ছিল, কিংবা অন্য কোনো ব্যাপার ছিল, জানা নেই, বেঁচে গেছেন সুশান্ত ঘোষ। কিন্তু পয়েন্ট রেঞ্জ, জিরো রেঞ্জ থেকে গুলি করে তো শাসক দলের এমএলএকেই কিছুদিন আগেই তো গুলি করে মেরে দেওয়া হয়েছে। তাহলে শাসক দলের জনপ্রতিনিধিদের এই অবস্থা হচ্ছে, তারা আইবি ডিপার্টমেন্ট সেই খবর দিতে পারছে না, নাকি আইবির কাছে সমস্ত খবর আছে তারা চেপে যাচ্ছে? যদি করে থাকে তাহলে কার নির্দেশে করছে? কাদের নির্দেশে করছে? কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন? প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তারা কি এটাই প্রমাণ করে দিতে চাইছেন যে প্রশাসক হিসেবে তাদের নেত্রী, যাকে একটাই পোস্ট বলা হয়, তিনি কতখানি ব্যর্থ, সেটা চোখে আঙুল দিয়ে দেখাবার সময় এসে গেছে। ২০২৬-এর আগে তার অপসারণটা অবশ্যম্ভাবী। সেটা না হলে দলকে ২০২৬-এর বৈতরণী পার করানো যাবে না। এই ইঙ্গিত থেকেই কি এই ঘটনা ঘটছে?
শুধু সুশান্ত ঘোষ নয়, সুশান্ত ঘোষের আড়ালে কালকে আরেকটা বড় ঘটনা চাপা পড়ে গেছে। ইনি হচ্ছেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, যার দেহ দুদিন নিখোঁজ থাকার পর তার যে ভাড়া বাড়ি আছে তার চিলেকোঠার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। খুন নাকি আত্মহত্যা? প্রশ্ন। পুলিশ তদন্ত করছে, সঠিকভাবে আসবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় উঠছে। শাসক দলের একজন জনপ্রতিনিধি একটা গুরুত্বপূর্ণ পুরসভার ভাইস চেয়ারম্যানের মতো জায়গায় রয়েছেন। তিনি দুদিন ধরে নিখোঁজ। পুলিশ কি বসে বসে আঙুল চুষছিল? প্রশাসন কি ঘুমিয়েছিল? এই দুদিন যদি পুলিশ একটু তৎপর হতো, যদি প্রশাসন একটু খোঁজ খবর লাগাতো, হয়তো প্রাণী বাঁচানো যেত, হয়তো যেত না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নিজের দলের জনপ্রতিনিধির এই অবস্থা, আর সেই জায়গা থেকেও কোনো রকম কোনো খোঁজ খবর আসছে না। কোনো গোয়েন্দা রিপোর্ট জমা পড়ছে না। কোনো প্রশাসনিক স্তরে রিপোর্ট যাচ্ছে না, নাকি সমস্ত কিছু যাচ্ছে অন্য এতদিকে ঘেঁটে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকাবার জায়গা হচ্ছে না। বিশেষ করে যে অঞ্চলের বাসিন্দা তিনি, কিছুদিন আগেই সেখানে উপনির্বাচন হয়ে গেছে। উপনির্বাচনের দিন ওই গোঁফে তা দিয়ে আমি তৃণমূল করি, কত কি ঘটনা ঘটে গেছে। তারপর সেই জায়গা থেকে একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি দুদিন ধরে মিসিং রয়েছেন। অথচ কোনো রিপোর্ট, কোনো খবর, কোনো কিচ্ছু হলো না, কোনো তথ্য তালাশ হলো না। তার প্রাণটা চলে যাওয়ার পর তার দেহটাকে উদ্ধার করা হলো। এই যে ঘটনা ঘটছে, এটা জনমানসে প্রভাব ফেলবে না? এটা ভোট বাক্সে প্রভাব ফেলবে না? আর সেটা করার পরও কেন চুপ করে আছে প্রশাসন? কেন চুপ করে আছে আইবি দপ্তর? তারপর আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আসছে, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন চুরি হয়ে গেছে। বেশিরভাগ মিডিয়াতেই হেডলাইন দেখে নিয়েছেন। এই যে ট্যাব দেওয়ার টাকাটা, এটা তো বেসিক্যালি বিরোধীরা অভিযোগ করে থাকেন যে এটা অ্যাকচুয়ালি ওই যারা প্রথম ভোটার হচ্ছে তাদেরকে প্রভাবিত করে আমার আপনার ট্যাক্সের পয়সায় তৃণমূল সরকার ভোটটা কিনতে চাইছে। সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এখানে এই ঘটনা ঘটার পর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে বেশ কয়েকবার টাকাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, টাকাটা দেওয়া যায়নি। এবং রাজ্যে এত কিছু ঘটনা ঘটছে, সেখানে এই টাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও দেখা গেল কি যে হাজার দুয়েক ছাত্রছাত্রীর টাকা এটা চুরি হয়ে গেছে। এবং সো কল্ড সাইবার বিশেষজ্ঞ বলা হচ্ছে এক শ্রেণীর উচ্চিংড়ে মার্কা হ্যাকার এই কাজটা করিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এরা ২০২৩ সালে কয়েক লক্ষ টাকা ঐক্যশ্রী প্রকল্প যেটা রয়েছে সেখান থেকে ঝেড়ে দিয়েছিল। তারপর লক্ষ্মীর ভান্ডারেও এরা হ্যাকিং এর চেষ্টা করেছিল, পারেনি। এবং শেষ পর্যন্ত এই তরুণের স্বপ্ন এই জায়গাটায় গিয়ে তারা এই ট্যাবের টাকাটা ঝেড়ে দিতে পেরেছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ঐক্যশ্রী প্রকল্পে একবার এই হ্যাকিং হলো, লক্ষ্মীর ভান্ডারে হ্যাকিং এর চেষ্টা হলো। এই কোনো রিপোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলো না? কেন এটার কোনো মেজারিং স্টেপ নেওয়া গেল না? কেন যাদের দায়িত্ব ছিল সেই সাইবার বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গ সরকারের চুপ করে বসে রইল? ইউটিউবাররা কে কি বলছে, কে কি ভিডিও আপলোড করছে, তাদের ডিভাইস হ্যাক করে নিতে হবে, তাদের ডিভাইস সার্চ করে নিয়ে চলে যেতে হবে। সেইসব না করে অ্যাকচুয়াল যদি এই জায়গায় নজর দেওয়া যেত, এই জিনিস নিয়ে কি, এই তরুণের স্বপ্ন নিয়ে কি এতখানি মুখ পুড়তো? এর একটা পজিটিভ ইমপ্যাক্ট টা করতে গিয়েছিল। ট্যাবে টাকা দিয়ে দিচ্ছি এবং সেই জায়গা থেকে ১ম ভোটটা আমাদের দাও। সেই জায়গাটা এই যে এত কিছু হইচই হয়ে গেল, এই জায়গাটা কি আরো বেশি বিড়ম্বনা বাড়িয়ে দিল না? যদি বিড়ম্বনা বাড়িয়ে দেয় কার নির্দেশে এবং কেন হচ্ছে, সেই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তারপর ধরুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এটাও একটা অদ্ভুত জায়গা। মাত্র ৯ বছর হয়েছে। লক্ষ, লক্ষ টাকার দুর্নীতি এবং সেটা ওই প্রফেসরদের পোস্টিং থেকে শুরু করে উপাচার্যের ঘরের ফার্নিচার, সমস্ত কিছুতে দুর্নীতি হয়েছে। এমনকি সরকার অনুমোদিত যাদেরকে টেন্ডার দেওয়ার কথা, সেখানে টেন্ডার ডাকাই হয়নি। আর টেন্ডার ডাকা হলেও যাদেরকে অনুমতি নেই, সে না অনুমোদিত সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। এই যে লক্ষ, লক্ষ টাকার দুর্নীতি হয়ে যাচ্ছে এবং সেটা ক্যাগ রিপোর্টে ধরা পড়ছে। এখন এই ক্যাগ রিপোর্ট নিয়ে এই পশ্চিমবঙ্গ সরকার ১ম থেকেই ছেলেখেলা করেছে। যাদেরকে ওই পিএসসি চেয়ারম্যান করা হয়, যারা এই ক্যাগ রিপোর্টটা দেখে সরকারকে চেপে ধরতে পারে, সেটা ওই বিধানসভার বাইরে যারা তৃণমূল আর ভেতরে যারা বিরোধী তাদেরকে এই পোস্টটা দিয়ে এসছেন। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কি এই দুর্নীতিটাকে করা হলো? কেন প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দুর্নীতি প্রশ্ন উঠছে এবং তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতিবাজ। এই আওয়াজটা কিন্তু বিরোধীরা তুলছেন। ফলে এখন সামান্য কোথাও কোনো দুর্নীতি পেলেই যে এই তৃণমূলকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হবে রাজনৈতিকভাবে, সেটা জলের মতো স্পষ্ট। কিন্তু সেটা জানার পরও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৯ বছর মাত্র তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়টা। এত লক্ষ, লক্ষ টাকার দুর্নীতি প্রায় কোটি ছুঁয়ে গেছে। কেউ কোনো খবর পেল না।
নাকি এখানে ওই ৭৫-২৫ এর ভাগের হিসেবটা আছে সেই জন্য খবর ছিল, তাই চেপে গেছে? নাকি দলের একটা অংশ চাইছে যে, যে জিনিসগুলো কার্পেটের তলায় এতদিন সুন্দর করে লুকিয়ে রাখা হয়েছে, সেইগুলো এক করে বেরিয়ে আসুক, অস্বস্তি বাড়ুক এই মমতা প্রশাসনের। সেই জন্য এখনই এই ক্যাগ রিপোর্টটা সামনে চলে এলো? প্রশ্ন বাড়ছে। এবং মানে আরো ঘটনা রয়েছে। আমি আরেকটা ঘটনা বলে ব্যাপারটাকে শেষ করব। সেটা হচ্ছে বৈদ্যবাটী পুরসভা। মানে অদ্ভুত ব্যাপার। বিরোধীরা বলতে শুরু করেছে যে তোলাবাজির কোন নমুনা হতে পারে সেটা তৃণমূলকে দেখে শেখা উচিত, বা যে সেগমেন্ট গুলো বাকি ছিল এবার সেখানটাকেও ক্যাপচার করতে শুরু করে দিয়েছে। কার্তিক পুজো আপনারা জানেন যে একটা বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার থাকে। বাড়ি ফেলা হয় এবং সেখানে পাড়ার যারা ক্লাবের ছেলেরা হয় তারা এটা নিয়ে একটা মজা মশকরা করে। সেখানে কিছু খাওয়া-দাওয়ার ব্যাপার থাকে। কিন্তু পুরসভা অনুমোদিত কার্তিক, বৈদ্যবাটী পুরসভার একজন কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য বাড়ি কার্তিক ফেলছেন এবং সেখানে তার নিজস্ব যে প্যাড রয়েছে, কাউন্সিলরের প্যাড রয়েছে, সেখানে কত টাকা দিতে হবে সেই ডিমান্ড করে তিনি পাঠিয়ে দিচ্ছেন এবং সেখানে লিখছেন পুরসভা অনুমোদিত কার্তিক ফেলা হয়েছে। এখন স্বাভাবিকভাবে এটার একাধিক অ্যাঙ্গেল রয়েছে। এক তো কার্তিক হিন্দুদের একটা পূজনীয় দেবতা, পূজ্য দেবতা রয়েছে। সেখানে হিন্দু ধর্মে আঘাত দেয়া হয়েছে। এই জায়গা নিয়ে তৃণমূলকে চেপে ধরা হবে। তোলাবাজির পার্ট, যে অফিসিয়ালি একজন কাউন্সিলর এই তোলাবাজিটা করছে, এই জায়গাটা চেপে ধরা হবে এবং কতখানি নির্লজ্জ, নির্মমতার লক্ষণ তৃণমূল কংগ্রেস সেইটা নিয়ে আওয়াজ উঠবে। ফলে এই একটা ইস্যু একাধিক জায়গায় কিন্তু অস্বস্তি বাড়িয়ে দেবে। কিন্তু তা সত্ত্বেও একজন কাউন্সিলর একদম বুক ফুলিয়ে এই কাজ করছেন এবং সে কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তাহলে কি দলেরই অন্য একটা অংশের অনুমোদনে এত কিছু করার সাহস পাচ্ছেন? নাকি দলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন রকম আর কন্ট্রোল নেই। তিনি আর কোন কিচ্ছু করতে পারবেন না। ওই যে লোকে বলে না দলে একটাই পোস্ট সেটা পুরোপুরি ভুয়ো হয়ে গেছে। এই ঘটনাগুলো সেইগুলো সেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই যে ঘটনা আছে এগুলো বলতে চাইলে রাত কাবার হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু মোদ্দা কথা যেটা প্রশ্ন উঠছে, এই দলটার উপর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল উঠে গেছে? এই প্রশাসনটার উপর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল উঠে গেছে? নাকি দলেরই একটা অংশ চাইছে যে এই কন্ট্রোল অনেকদিন আগে উঠে গেছে, সেটা তারা বুঝে গেছেন। সেটা এই ২০২৬ এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে নিয়ে আসার দরকার হয়েছে। ফলে একটা সময় আসবে যখন দলেরই একটা অংশ বুঝে যাবে যে ক্ষমতায় টিকে থাকা আর যাবে না। তারা বিদ্রোহী হবেন এবং তারা কি চান যে মমতায়নের পথ শেষ হোক। যে কারণে দলের অভ্যন্তরেই মাঝে ডাক উঠছে কোনো এক সেনাপতিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। তাকে হাল ধরার জন্য বলা হচ্ছে। অর্থাৎ সন্তর্পণে ক্ষমতার ব্যাটনটা পরিবর্তন হবে। এটার পিছনে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত আছে, মস্তিষ্ক আছে? তিনিই চান সন্তর্পণে এই জায়গাটা হয়ে যাক? নাকি তার অজ্ঞাতে, তার হাত ধরে যে দলটা তৈরি হয়েছে সেই দল থেকে এই অপসারণের জন্য এই কার্যাবলী একের পর এক সামনে আসছে এবং মানুষের সামনে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ শেষ হয়ে গেছে। তাই তার উপর আর আস্থা রাখা যাবে না। তাই যে সেনাপতির জন্য আহ্বান আসছে সেটাকে আরো জোরদার করতে এই ধরনের ঘটনা একের পর এক অত্যন্ত ফ্রিকোয়েন্টলি ঘটে চলেছে। প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। এবার তার থেকেও বড় প্রশ্ন, এই জিনিস যখন একের পর এক ঘটছে তাহলে কি এইবার শাসক দলের অভ্যন্তরে সেই আল্টিমেট কথাটা কেউ পেরে বসবেন যে অনেক হয়েছে, এবার বিদায় নিন। নাহলে ২০২৬ কে টার্গেট করে বিরোধীরা বলবে তৃণমূলকে বিদায় দিন এবং মানুষ তাতেই কি শিলমোহর দিয়ে দেবে? আর এই ডামাডোলের পলিটিক্স যে তৈরি হয়ে গেছে, ডামাডোলের সিচুয়েশন যে শাসক দলের অভ্যন্তরে তৈরি হয়ে গেছে, তার সুবিধাটা নিয়ে বিরোধীরা কি এবার মরণ কামড়টা দিতে পারবে? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।